নমস্কার। জন্মছকের মধ্যে কিছু এমন যোগ দেখতে পাওয়া যায়, যেই যোগগুলো যদি কারুর জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে তার বিবাহ বিলম্ব হবেই হবে। হ্যাঁ, এই সমস্যাটাও কিন্তু আজকের দিনে অনেক বেশি দেখা যাচ্ছে যে একজন পুরুষ তার বয়স ৩০, ৩২, ৩৪ এমনকি ৩৬, ৩৮ অব্দি হয়ে গেছে। হয়তো সে ভালো চাকরিও করছে বা কাজও করছে, তাকে দেখতেও স্মার্ট, কিন্তু তবুও তার বিয়ে হচ্ছে না। এরকম অপর দিকে মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে একজন মেয়ে যথেষ্ট সুন্দর দেখতে, তার মধ্যে এডুকেশন রয়েছে, সেও হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তার বাড়ির লোক প্রচুর চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য বা করে যাচ্ছে, তবুও তার বয়স এখন ৩৫, ৩৬, ৩৮ হয়ে যাচ্ছে, তবুও বিয়ে হচ্ছে না। তো এরকম কেন হয়? এরকম যখন হয় তখন কিছু মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয় যে আমার বিয়ে কেউ তন্ত্রমন্ত্র করে আটকে দেয়নি তো? তো দেখুন, এরকম সব ক্ষেত্রে হবে না। হ্যাঁ, তন্ত্রমন্ত্র করে বিয়ে আটকে দেয় কিছু কিছু ক্ষেত্রে, এরকম শোনা গেছে বা এরকম হয়ও দেখেছি। কিন্তু এরকম সব ক্ষেত্রেই হবে না। জন্মছকের মধ্যে কিছু যোগ রয়েছে, এই যোগগুলোকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ কিছু যোগ রয়েছে, যেই যোগগুলো একটি থাকলে পারেই, একটি জন্মছকের মধ্যে একটি যোগ যদি থাকে তাহলে পারেই তার বিবাহ হবে না। আবার কিছু যোগ রয়েছে, যেই যোগগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, যে কটা পয়েন্ট আমি আপনাকে বলবো তার মধ্যে যে কোনো দুটো পয়েন্ট যদি মিলে যায় তাহলে একজন পুরুষ বা মহিলার যথাসময় বা ঠিক সময়ে বিবাহ হয় না, বিবাহ অনেকটাই বিলম্ব হয়ে যায়। বিবাহ হবেই না সেটা তার জন্মছক দেখে বলা যাবে, মানে হবেই নাকি হবেই না নাকি এটা তার জন্মছক দেখে বলা যাবে। কিন্তু এই যোগগুলো যদি তার কারোর জন্মছকে থাকে তাহলে সে সহজে বিবাহ করতে পারে না। আর যদি করে নেয় এই যোগগুলো থাকা সমেত বা সত্ত্বেও, তাহলে পারে অল্প দিনের মধ্যে ৬ মাস ৮ মাসের মধ্যেই তার বিবাহ বা বিবাহিত জীবনে তুমুল অশান্তি নেমে আসে। তাহলে কোন কোন যোগ, ভালো করে খাতা পেন দিয়ে বিষয়টাকে কিন্তু ভালো করে নোট করে রাখুন, কারণ এটা কিন্তু অত্যন্ত কাজে লাগবে। বিশেষ করে যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই এই যোগগুলোকে লিখে রাখুন। আমি আপনাকে ৭-৮টি পয়েন্ট এমন বলবো বা এমন যোগের কথা বলবো, এই যোগগুলো কিন্তু বিবাহ বিলম্ব করায় বা বিবাহ বা বিবাহিত জীবনের ডিস্টার্ব নিয়ে আসে। অল্প বয়সে যদি এই যোগ থাকা সত্ত্বেও বিবাহ করে নেয় কেউ, তাহলে তার বিবাহিত জীবনের ডিভোর্সের মতো সমস্যা আসবেই আসবে। অবশ্যই যোগগুলোকে নিয়ে আলোচনাও করব, যোগগুলোর পয়েন্টগুলো আপনাকে বলবো। যেমন প্রথম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি নক্ষত্রে যদি কোনোভাবে সপ্তমপতি থাকে তাহলে পারে কিন্তু বিবাহ বিলম্ব হয়ে যায়, বিবাহ হতে অনেকটা দেরি লেগে যায়। সাধারণ একটা কমন সেন্স, ষষ্ঠম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরকে আমরা একটি অশুভ ঘর বলে থাকি, এবং এই ঘরগুলোর মধ্যে বাধা, বিলম্ব, সমস্যা, এবং এই ঘরগুলোর মধ্যে কিন্তু খুব সহজে একটা কি বলবো, এই ঘরগুলোর মধ্যে কিন্তু একটা আটকে দেওয়ার একটা ক্ষমতা রয়েছে। তাহলে অটোমেটিক্যালি সপ্তমপতি যে বিবাহ বিবাহ হবার যে কারক, মানে বিবাহের জন্য যেই গ্রহটি সব থেকে বেশি ভূমিকা পালন করে, সে যদি সপ্তম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি নক্ষত্রে থাকে তাহলে পারে কিন্তু বিবাহ বিলম্ব হয়ে যায়। এরপরে বলছে কি, শুক্র ও সপ্তমপতি, শুক্র এবং সপ্তমপতি যদি জন্মছকের মধ্যে বক্রী অবস্থায় থাকে, দুটি গ্রহই শুক্র এবং সপ্তমপতি, তাহলে কিন্তু বিবাহ বিলম্ব হয়ে যায় বা বিবাহ হতে অনেক দেরি হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হয় না। দেখুন, বক্রী গ্রহ নিয়ে আমি অনেক চর্চা করেছি। বক্রী গ্রহ কোনো কোনো ক্ষেত্রে ভালো ফল দেয়, কোনো কোনো ক্ষেত্রে খারাপ ফল দেয়। শুভ গ্রহরা বক্রী হলে কিছুটা পজিটিভ, অশুভ গ্রহরা বক্রী হলে অনেকটাই সমস্যা। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, বক্রী গ্রহরা কিন্তু সব থেকে বেশি লাভ বা ক্ষতি করে তার কারকতার উপর দিয়ে। অর্থাৎ শুক্র যদি কারো জন্মছকের মধ্যে শুভ গ্রহ হয় এবং শুক্র যদি বক্রী হয়ে যায়, তাহলে তার বিলাসিতা বা নিজেকে বিলাসবহুল করা বা তার নিজের আর্থিক ক্ষমতা বা তার নিজের জীবনের মধ্যে একটা আরামের একটা যে আর কি, তার গাড়ি বাড়ি অগ্রম বগ্রম এগুলো সব কিন্তু দেবে শুক্র বক্রী হয়ে গেলে, যদি শুক্র তার জন্মছকের লগ্নের জন্য শুভ গ্রহ হয়। কিন্তু শুক্র বক্রী হয়ে গেলে বিবাহ কিন্তু হতে চায় না, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। আর যদি হয়
তাহলে পরে বিবাহিত জীবনে প্রবলেম আসতে শুরু হয়ে যায়। আর এখানে কি বলছে, শুক্র এবং সপ্তমপতি এই দুজনেই যদি বক্রী হয়ে যায় তাহলে পরে কিন্তু অনেকটা বড় সমস্যা তৈরি করে ফেলে এবং বিবাহের ক্ষেত্রে একটা দীর্ঘ অনিশ্চয়তা তৈরি হয়ে যায়। দেখবেন কারো জন্মছকের মধ্যে যদি শুক্র এবং সপ্তমপতি বক্রী থাকে তারও কিন্তু বিবাহ হতে চায় না, আর যদি সে অল্প বয়সে বিবাহ করে নেয় কোনোভাবে তাহলে 1 বছরের মধ্যে তার ডিভোর্সের মতো পজিশন চলে আসে। এরপরে কি বলছে, অষ্টমপতি অষ্টমপতি গ্রহটা খুব ইম্পর্টেন্ট গ্রহ। যাবতীয় বাধা বিঘ্ন সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আইনি সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে নানান অশান্তির কারক গ্রহ হচ্ছে অষ্টমপতি। এই অষ্টমপতি গ্রহটি যদি কোনোভাবে পঞ্চম ঘরের মধ্যে চলে আসে তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবনে অনেক বড় বড় সমস্যা নিয়ে আসে। সেপারেশন, ডিভোর্স এবং শ্বশুরবাড়ির দিক থেকে একটা মনোমালিন্য এগুলো কিন্তু তৈরি করে। আবার অনেক সময় বলা হচ্ছে রবি এবং চন্দ্র এই দুজনের ওপরেই যদি শনির প্রভাব থাকে তাহলে কেমন করে হবে। মনে করা যাক কারোর জন্মচক্রের মধ্যে রবি বসে রয়েছে মিথুন রাশির ঘরে মনে করা যাক, আর চন্দ্র বসে রয়েছে মীন রাশির ঘরে মনে করা যাক, আর শনি বসে রয়েছে মনে করা যাক কন্যা রাশির ঘরে। তাহলে শনি তার নিজের সপ্তম দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখবে এবং শনি তার দশম দৃষ্টি দিয়ে মিথুনের ঘরটাকে দেখবে। তাহলে রবি এবং চন্দ্র দুজনের ওপরেই শনির একটা প্রভাব চলে এলো। যদি এরকম কারোর জন্মছকের মধ্যে থাকে তাহলে পরেও কিন্তু অনেক সময় বিবাহ বিলম্ব করে দেয় বা বিবাহ হতে বাধা সৃষ্টি করে। দেখুন শনি এমনি একটা, শনি কিন্তু দুঃখ নৈরাশ্য হতাশার কারক গ্রহ। শনি কিন্তু আলটিমেটলি ডিলে করার প্ল্যানেট, অর্থাৎ যে কোনো বিষয় দেরি হয় যেটা সেটা কিন্তু শনি বিশেষ করে কন্ট্রোল করে। তাহলে রবি এবং চন্দ্রের উপরে যদি শনির প্রভাব থাকে তাহলে সেই জাতকদের মধ্যে বিবাহ করব না এরকম একটা মানসিকতাও তৈরি হতে পারে, যার কারণে বিবাহ বিলম্ব হয়ে যায়। হয়তো বাড়ির লোক চাইছে যে বিবাহটা কর, তোর তো বয়স হয়ে যাচ্ছে করে নে, কিন্তু ছেলে বা মেয়ে বলছে আমি বিবাহ করব না বা বিয়ে করব না। এরকমও কিন্তু কিছু প্রবলেম তৈরি হয় শনির যদি প্রভাব থাকে রবিচন্দ্রের ওপরে। এছাড়াও কিন্তু যদি জটিল মাঙ্গলিক দোষ থাকে তাহলে মাঙ্গলিক দোষ জটিল কখন হয়, দেখুন জটিল মাঙ্গলিক দোষ কথাটাকে ভালো করে নোট করবেন। মাঙ্গলিক দোষ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেমদায়ক হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ ডেফিনেটলি প্রবলেম নিয়ে আসবে। মাঙ্গলিক দোষ থাকলে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুর্ঘটনা, বিপদ বা বড় বড় আইনি সমস্যা, ঝামেলা এগুলো কিন্তু চলে আসে বা বড় ধরনের ক্রিটিক্যাল রোগ এগুলো আসে, এরকম দেখা গেছে। তো সেই মাঙ্গলিকগুলোকে কাটাতে হয়, কাটালে এই প্রবলেমটা কেটে যায়। কিন্তু মাঙ্গলিক দোষ যদি নেগেটিভ ভাবে জন্মচক্রের মধ্যে তৈরি হয় তাহলে পারে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটি দীর্ঘকালীন অনিশ্চয়তা তৈরি করে দেয়। তাহলে মাঙ্গলিক দোষ জটিল ভাবে কখন তৈরি হয়, জটিল ভাবে খুব স্মুথ ভাবে তৈরি হয়। মনে করা যাক একজন মানুষের, মনে করা যাক বৃশ্চিক লগ্ন, তার লগ্নের মধ্যেই মঙ্গল বসে রয়েছে, তাহলে একদল লোক বা একদল জ্যোতিষী বলবেন যে মঙ্গল তো নিজের স্বক্ষেত্রে বসে রয়েছে লগ্নের মধ্যে, তাহলে কি মাঙ্গলিক হবে? হ্যাঁ মাঙ্গলিক হবে। কখন? যখন এই মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে থাকবে, অর্থাৎ বৃশ্চিক রাশির মধ্যে 3টি নক্ষত্র বসে রয়েছে, একটা বিশাখা, একটা অনুরাধা এবং একটি জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্র থেকে মঙ্গল যদি মাঙ্গলিক তৈরি করে তাহলে মঙ্গলটা কোথায় রইল? মঙ্গলটা অষ্টমপতির নক্ষত্রে বসে রয়েছে। তাহলে এই মাঙ্গলিক দোষ কিন্তু বিবাহ হতে বিলম্ব করাবে। আবার ধরুন মঙ্গল বৃশ্চিকের ঘরের মধ্যেই বসে রয়েছে, বৃশ্চিক লগ্নের মধ্যেই মঙ্গল আছে, মাঙ্গলিক দোষ হবে না। কখন? যদি সেই মঙ্গলটা বিশাখা নক্ষত্রের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু এই মাঙ্গলিকের খুব একটা বড় নেগেটিভ এফেক্ট দেখতে পাওয়া যাবে না। এরকম ভাবে দেখতে হবে। অর্থাৎ একটি জটিল মাঙ্গলিক দোষ তখন হয় যখন মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে মঙ্গল ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি নক্ষত্রে বসে থাকে এবং সেই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতিটি লগ্নপতির শত্রু গ্রহ হবে, তখন কিন্তু মাঙ্গলিক দোষটা ক্রিটিক্যাল হতে শুরু করে এবং বিবাহিত জীবনে নানান অশান্তি নিয়ে আসে, একাধিক বিবাহ করার চেষ্টাও করিয়ে দেয় অনেক সময়। তবে কিন্তু নর্মালি ভাবে দেখা গেছে বিবাহ হতে এদের দেরি হয় অনেকটা। ঠিক আছে, সম্বন্ধ হয়তো দেখছে কিন্তু কিছু না কিছু কারণে সম্বন্ধ কেটে যাচ্ছে। আর এছাড়া কিন্তু সপ্তমপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থাকে তাহলেও পরেও কিন্তু বিবাহিত জীবনে এটা বেশি প্রবলেম করে। বিবাহ হতে হয়তো বাধা দেবে না, বিবাহিত জীবনে নানান সমস্যা, বন্ডিং প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো কিন্তু নিয়ে আসে।
তাহলে এই যে যোগগুলো আমি বললাম, এই যোগগুলোর মধ্যে যদি দুটি যোগ কারোর জন্মছকের মধ্যে মিলে যায়, তাহলে পারে কিন্তু তার বিবাহের ক্ষেত্রে দীর্ঘকালীন অনিশ্চয়তা তৈরি করে দেবে। এবং একজন মানুষের বা একজন জাতক বা একজন পুরুষ বা একজন মহিলার জন্মছকের মধ্যে বিবাহ বিলম্ব হওয়ার যোগ রয়েছে মনে করা যাক, কিন্তু তার যদি দেখা যায় ভাগ্যপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতির স্ট্রেংথ রয়েছে, বলশালী হয়ে রয়েছে, তাহলে পারে কিন্তু তার বিবাহটা আলটিমেটলি হয়। ঠিক আছে, সেক্ষেত্রে খুব বড় সমস্যা আসে না। কিন্তু এই দুটোও যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে পারে কিন্তু অনেক বড় বড় সমস্যা আসতে দেখা গেছে। তো যাই হোক, ছোট একটি বিষয় আপনারা অবশ্যই নোট করে রাখবেন। পরের দিনকে আমরা আরেকটি বিষয় নিয়ে চলে আসবো। তবে একটা রিকোয়েস্ট করবো, আপনি কি ম্যারেড, মানে অর্থাৎ আপনার কি বিবাহ হয়ে গেছে না আপনার এখনো বিবাহ হয়নি? যদি বিবাহ না হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্মছকটা এবং আপনার নাম অবশ্যই লিখে দেবেন। আমি আপনার জন্মছকটাকে দেখে বোঝার চেষ্টা করব যে কেন আপনার বিবাহটা হচ্ছে না, এবং সেই অনুপাতে আপনাকে রিপোর্টও দেব। পরের দিনকে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।